সহজে হয় জিততে পারবে না, অতটা সহজ হবে না। আচ্ছা, মানুষের মন জয় করাটা খুব কঠিন কাজ। হ্যাঁ, এই হিসাবে বলা যাচ্ছে নাকি। মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল এবং কংগ্রেস। সিপিএম কি কোনো ফ্যাক্টর নয়? সিপিএম এর লোকগুলাই এখন তৃণমূল করে। তৃণমূল 1 থেকে 1.5 লাখ ভোটে জিতবে। 1 থেকে 1.5 লাখ মানে কাউরির কোনো দায়বদ্ধতা নাই, নয়। জনগণকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। কেউ রুটি রুজির কথা বলে না, কেউ কাজের কথা বলে না। আমাদের রাজ্যে অলরেডি বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর এই বিধানসভা নির্বাচনে তৃণমূল সিপিএম এর কিছু সিট অলরেডি ঘোষণা করে দিয়েছে কে কোথায় প্রার্থী হবে। তো আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে। যে সাগরদিঘি সম্পর্কে বলে রাখি যে এখানে 2021-এ জিতেছিল তৃণমূলের প্রার্থী সুব্রত সাহা। তারপর তার অকাল মৃত্যুতে এখান থেকে সিপিএম কংগ্রেসের জোটে প্রার্থী হয়েছিলেন বাইরন বিশ্বাস, শিল্পপতি বাইরন বিশ্বাস। তো তিনি জয়ী হয়েছিলেন সিপিএম কংগ্রেস জোটের পক্ষ থেকে। তারপর তিনি দল বদল করে ফেলেন। তো আজকে আমরা এখানে সাধারণ মানুষের কাছে জানতে চাইবো যে তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছে। তো বিধানসভা ভোট তো ঘোষণা হয়ে গেছে। তো এই সাগরদিঘিতে গত বছর জিতেছিল সিপিএম কংগ্রেস জোটের বাইরন বিশ্বাস। তো এবার কি হবে বলে মনে হচ্ছে? এবার এখন বলা খুব মুশকিল, কে জিতবে বলা খুব মুশকিল। কেন? চতুর্মুখী তো এবার লড়াই হবে। চতুর্মুখী লড়াই হবে, লড়াই এখন কে জিতবে এটা বলা খুব মুশকিল। কিন্তু মানুষের মন জয় করাটা খুব কঠিন কাজ। হ্যাঁ, এই হিসাবে বলা যাচ্ছে না কিছু। মানে এবার তো মূলত চতুর্মুখী লড়াই হবে এখানটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। কিন্তু বাইরন সাহেবের দিকেই গিয়ে বেশি। হ্যাঁ, উনি যে দল বদল করলেন তার কিছু আর খারাপ এবার করলেও উনি যে কাজকর্মগুলো করেছেন আর কি সমাজমূলক, সেটাতে মানুষের মন অনেকটা জয় করে দিয়েছে। সমাজসেবামূলক ভালো কাজ করেছে এলাকায়। করেছেন উনি। হ্যাঁ, মানে সে ওর এমএলএ পাওয়ারের চাইতে বড় বিষয় হচ্ছে ওর ব্যক্তি। তৃণমূলের প্রার্থীর চাইতে বড় বিষয় হচ্ছে ব্যক্তি অবশ্যই একটা ব্যক্তি। factor। হ্যাঁ, এই ধনী লোক হ্যাঁ। মানুষের মন জয় করছেন উনি। মানে গরিব মানুষ, আমাদের শোনা আছে যে গরিব মানুষরা যদি কোনো সাহায্যের জন্য গেছেন তেন হাত বাড়িয়ে দিয়েছেন। উনি হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আর কি। মানে কংগ্রেস আর সিপিএম ফ্যাক্টর হবে না তাহলে ততটা? মনে হচ্ছে না, মনে হচ্ছে না যে উনি গেছেন। মানুষ প্রথমে ওনার প্রতি রাগ হয়েছিল, কিন্তু আবার ওনার কাজকর্মের জন্য অনেকটা ইয়ে হয়েছে। ফিরে এসেছে। হ্যাঁ, বিজেপি কিরকম রেজাল্ট করবে? এখানে বিজেপির খুব একটা ভালো রেজাল্ট নেই। এখন মানুষের ভিতরে ভিতরে যদি কোনো অপ্রতন্ত থাকতে সে থাকতে পারে, কিন্তু কোনো বাহ্যিক বা সামনাসামনি কোনো বিজেপির এফেক্ট কিছু নেই। মানে অন্যান্য জায়গায় বিজেপি যেভাবে আর কি ভোটই করছে সেই রকম না, এই সাগরদিঘিতে বিজেপির অতটা ইয়ে না। দেখুন, এই ভোটটা হচ্ছে জনগণের উপর নির্ভর করছে। কে কাকে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর বিশেষ করে জনগণ কাজ দেখবে যে কে কি কাজ করবে, কাজের উপর নির্ভর করে তাকে ভোট দিবে। যার যাকে ভালো লাগবে সেটাকে দিবে। বিশেষ করে কাজটা দেখবে যে কোন এমএলএ কাজ করলো, কে করলো না, তার উপরে ভিত্তি করে ভোটটা দিবে। না, আপনাদের এখানে তো বাইরন বিশ্বাস জিতেছিল গত বিধানসভায়। তো তিনি কি কাজ করেছেন বা তিনি এলাকার জন্য কি উন্নয়ন করেছেন? উন্নয়ন করেছে, যতটা পেরেছে 2.5 বছরের মধ্যে করেছে ততটা কাজ। আপনারা ও তো তাতে বেশি খুশি? টাইম পাইনি। আপনারা তাতে হ্যাঁ, খুশি? আমরা খুশি আছি। এবার ভোট আসছে সামনে, সেটা দেখা যাবে। হ্যাঁ। আর এই দুনিয়াতে তো বেকারে গাদা লেগে গেছে। কর্মসংস্থান নাই, শিল্প নাই, কোনো ফ্যাক্টরি নাই, কিছু নাই, যোগাযোগ নাই। মানুষ খেতে পেছে না, এমন দিন আসছে। হ্যাঁ। এসব নিয়ে সরকার তো কম ভাবছে, হ্যাঁ। ভাবছেই না। বেকারটাকে আগে ঠিক করতে হবে। সব চেন্নাই দিল্লি চলে এসে কাজে, কেউ মরে এই এসে। যে ভাতা দিচ্ছে দিদি, এই ভাতাতে কি চলবে? এই ভাতাতে কি হবে? কেউ পেছে, কেউ পাই না। পাই না। হ্যাঁ। হ্যাঁ, যে ও পাবে, ই পাবে না, জমা দিছে হয়তো ফর্ম গাদা থেকে গেছে ঘরে, এরকম হয়েছে। তো কি হবে মনে হচ্ছে ভোটে? এখন ছাগল কি হবে সেটা এখন ওইভাবে বলা বলতে পারছি না, বলা মুশকিল আছে। তো বললাম কাজের উপর নির্ভর। গত বছর তো এখানে জয়ী হয়েছিল সিপিএম কংগ্রেস জোটের বাইরন বিশ্বাস। এখন তো উনি তৃণমূলে। তো এই বছর কি হবে বলে মনে হচ্ছে? মানুষ তো ওনার উপর আস্থা রেখে ভোট দিয়েছিলেন। সিপিএম কংগ্রেস জোট হিসেবে প্রার্থী হিসেবে উনি জিতেছিলেন, হ্যাঁ। কিন্তু উনি জনগণের সঙ্গে যেটা করেছিলেন সেটা ঠিক করেননি। মানে বিশ্বাসঘাতকতা করে। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে এটা মেনে নেওয়া যায় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা কেন্দ্রতেও দেখছি, রাজ্যতেও দেখছি, এই দল বদলুর বিষয়টা প্রবল ভাবে চলে এসেছে, একটা ট্রেন্ড হয়ে গেছে। ট্রেন্ড হয়ে গেছে। মানে কাউরির কোনো দায়বদ্ধতা নাই, জনগণকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। কেউ রুটি রুজির কথা বলে না, কেউ কাজের কথা বলে না, কেউ সবার
পেটের ভাতের কথা বলে না, মেহনতি মানুষের কথা বলে না। ক্ষুদ্র ব্যবসা শেষ হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এ মতো অবস্থায় যেমন কেন্দ্র সেরম রাজ্য, কোনো জায়গাতেই কোনো সুরাহার বন্দোবস্ত নাই। হ্যাঁ, আমরা চাইবো রুটি রুজির কথা যারা বলবে, খেটে খাওয়া মানুষের কথা যারা বলবে, তাদের সঙ্গে থাকবো আমরা। হ্যাঁ, এবার বাইরন বিশ্বাস চিন্তা করবেন যে কি ভাবে জিতবেন না জিতবেন, তবে উনি স্বচ্ছ মানুষ নন। যারা দল বদলু তারা কেউই স্বচ্ছ না, শুধু উনি কেন, এই হচ্ছে আমার মনের। আমরা পেয়ে গেছি সাগরদিঘি তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি রাজা শেখকে। তো তার কাছে জেনে নিব এবারে তৃণমূলের কাছে সাগরদিঘি বিধানসভা নির্বাচনটা কতটা কঠিন বা কতটা সহজ। তো কি মনে হচ্ছে এবছরের নির্বাচন? এবারকার নির্বাচনে আমাদের যে আছে, আমাদের যে প্রার্থী আছে জনাব বাইরন বিশ্বাস মহাশয়, উনি যেভাবে সাগরদিঘির যে উপনির্বাচনে জিতে কংগ্রেস থেকে টিএমসিতে এসেছিল, তারপরে যেভাবে কাজ করেছে, মানুষের বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকে। দেখা যাচ্ছে যে যারা বাইরন বিশ্বাসের কাছে গেছে, বাইরন বিশ্বাসের অফিস খোলা আছে সাগরদিঘিতে, বিধায়ক কার্যালয়, সেখানে 24 ঘন্টায় মানুষ যায় এবং কারো মেয়ের বিয়ে, কারো বাড়ি ভেঙে গেছে, কারো দোকান নাই মানে ভেঙে গেছে, কিংবা কারো মেয়ের বিয়ে দিতে হবে, পড়াশোনার জন্য টাকা, সবটাই বাইরন বিশ্বাস দেয়। মানে এমএলএ বাইরন বিশ্বাস যতটা না আপনাদের এখানে গুরুত্বপূর্ণ, তার চাইতে ব্যক্তি বাইরন বিশ্বাস অনেক বেশি মানুষের সাহায্য করে নাকি? অবশ্যই। এবার কেমন মানে প্রতিদ্বন্দ্বিতা আপনাদের কার সঙ্গে? কংগ্রেসের সঙ্গে, বিজেপির সঙ্গে বা সিপিএম এর সঙ্গে? আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবেই না ফিগারে, তৃণমূলের সঙ্গে ফিগারে কেউ থাকবেই না। এমন একটা প্রার্থী আমাদের হয়েছে বাইরন বিশ্বাস, যে প্রতিদ্বন্দ্বী করার মতো লোকই নাই বাইরন বিশ্বাসের সঙ্গে। কেউ একদম না, বিরোধী বলতে কেউ থাকবে না। মানে গত উপনির্বাচনের রেকর্ডকেও ভেঙে রেকর্ড ভেঙে দেবে। 1 থেকে 1.5 লাখ ভোটে জিতবে, 1 থেকে 1.5 লাখ। আচ্ছা, আর একটা বিষয় বলুন, যে গত বিধানসভা উপনির্বাচনে বাইরন বিশ্বাস কংগ্রেস আর সিপিএম জোটের নির্বাচিত প্রতিনিধি, পরে তৃণমূলে চলে গেল। যে আগামী দিনে ধরুন এখানে বিজেপি সরকার এলো, ধরুন সাপোজ যে অন্য কোনো বিরোধী দল সরকারে চলে এলো, তখন যে বাইরন বিশ্বাস আবার সেই দলে যাবে না, সেইটার কি গ্যারান্টি? না না, এইসব তো কোনো বিজেপি তো সরকারে আসতেই পারবে না। আর এই দিদি এখনো ধরেন যতদিন দিদি বেঁচে থাকবে সরকার থাকবে, যেহেতু ওইটা ভাবার কোনো প্রশ্নই নাই। আর যেভাবে মোদী সরকার একের পর এক মানুষের সঙ্গে প্রতারণা করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, এই জন্য তো মোদী সরকারের আসার কোনো এই যে এনআরসি নিয়ে কি করছে, এসআইআর নিয়ে কি করছে, মানুষের মনের মধ্যে একটা টেনশন। যারা দীর্ঘদিন থেকে বাপ দাদা 100-150 বছর থেকে এখানে বসবাস করছে, এই যে প্রত্যেকে বিচারের দিনের মধ্যে রেখে দিয়েছে, 70% লোকের নাম কেটে দিয়েছে, এইভাবে যেভাবে অত্যাচার করছে, তাই না? বিজেপির তো ফ্যাক্টরি না, এতে আসতেই পারে না বিজেপি কোনো ফ্যাক্টরি না। আপনার দেখেন না, বিজেপি কত প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথমে বললো মানুষের অ্যাকাউন্টে 15 লাখ দিব, বেটি পড়াও বেটি বাঁচাও, সেটাও নাই। মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে সব সময়। আজকে ধর্ম নিয়ে মন্দির, মসজিদ, রাম মন্দির নিয়ে কি করলো? কোনোটাতেই বিজেপি সাকসেস না। সে তো মমতা ব্যানার্জিও তো মন্দির তৈরি করছে। না না, ওটা তো মমতা ব্যানার্জি একটা যেখানে স্বাস্থ্যই, যে পুরীর দিকে ওখানটাতে ঘোরার একটা জায়গা, সেখানে করে পর্যটন। কিন্তু বাবরি মসজিদ তো ভেঙে তো আর করেনি কো দিদি, সেটা কিন্তু রাম মন্দির বানিয়েছে কে? বিজেপি বানিয়েছে। তাই তো মোদির আসার কোনো জায়গায় নাই। আচ্ছা, মানে বিজেপি রাম মন্দির করলে সেটা হিন্দুত্ববাদী হয়ে যায়, আর মমতা রাম মন্দির না না, ওটা কথা না। কিন্তু যেটা আগে থেকেই ছিল, দেখেন বাবরি মসজিদটা তো নতুন না। বাবরি মসজিদটাকে দীর্ঘদিনের এটাই মানে ইতিহাসের আগে থেকেই ছিল বাবরি মসজিদটা। সেখানটাকে ভেঙে দিয়ে উনি রাম মন্দির করলেন, সেটা তো ঠিক না। ধর্ম নিয়ে খেলাটা তো এটা ঠিক না, সাধারণ মানুষ তো সেটা মেনে নিবে না।